This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আর বেশ কিছুক্ষণ সময় বাকি, তারপরেও কিন্তু রেজাল্ট আউটের আগে পরিস্থিতি কি আমরা জানবো। মাঝে একদিন আছে, তাই গণনার আগে আজ থেকে দুদিনের বিশেষ কর্মশালা বিজেপি। উত্তরবঙ্গের শিলিগুড়ি সাংগঠনিক বিভাগের অধীনে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের সব প্রার্থীকে নিয়ে বিজেপির এই বৈঠক। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, জানতে চাইবো যে এই বৈঠকে মূলত কাদের নেতৃত্বে বৈঠক হবে, কারা কারা থাকছেন, এই কর্মশালা কি কি বিষয় উল্লেখ করা হবে, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তোমার কাছ থেকে আমি সার্বিকভাবে জানতে চাইবো প্রসেনজিৎ। দেখো, 4 মে রাজনৈতিক ক্যালেন্ডারে অত্যন্ত বড় দিন। সেই দিনই ফলাফল নির্ধারণ করে দেবে রাজ্যের সরকারের ক্ষমতায় কে আসবে। প্রথম দফার এই পরীক্ষা, সেই পরীক্ষায় বিজেপি উত্তীর্ণ বলে তারা মনে করছে। এবার তাদের দ্বিতীয় পরীক্ষা, সেই পরীক্ষা গণনা কেন্দ্রে হবে। যে কারণে কিন্তু শিলিগুড়ি সাংগঠনিক জেলার ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং, এই যে এই জেলাগুলো, এই জেলার প্রত্যেক প্রার্থীকে ডেকে নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। ভূপেন্দ্র যাদব, সুনীল বনসলরা বৈঠক করেছেন। মূলত একাধিক বিষয় নির্দেশিকা দেওয়া হয়েছে। কী বলা হচ্ছে? নির্দেশিকায় বলা হচ্ছে প্রার্থীর এজেন্ট হিসেবে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে যারা এর আগে বিভিন্ন ভোটে এজেন্টের ভূমিকা পালন করেছেন, নাম্বার 1। নাম্বার 2, ট্যাবুলেশনের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে, বারবার করে বিজেপি প্রার্থীদেরকে জানিয়ে দিয়েছে। তার কারণ কি? বিজেপি বলছে ট্যাবুলেশনের ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে কোনো একজন প্রার্থী 2209 পেয়েছেন, কিন্তু ট্যাবুলেশন শিটে লিখে দেওয়া হতে পারে 2902। ফলে এই যে ফারাক তৈরি হয়ে গেল, এই জায়গাগুলো তীক্ষ্ণ নজর রাখা, সেই জায়গাগুলোকে নজর দিতে বলা হচ্ছে। এই ধরনের একাধিক নির্দেশিকা দেওয়া আছে যে গণনা কেন্দ্রে, যেমন আমি দেখাবো এটা গণনা কেন্দ্র, এখানে 3টে কেন্দ্রে গণনা হবে। এই গণনা কেন্দ্রে প্রার্থীরা থাকবেন, তাদের এজেন্টরা থাকবেন। সেই এজেন্টরা কি কাজ করবেন, কারণ একা প্রার্থীর পক্ষে প্রত্যেক টেবিলে নজর রাখা সম্ভব নয়। এবং বিজেপি মনে করছে গণনা কেন্দ্রেও কারচুপির সম্ভাবনা আছে। তাকে আটকাতেই এই প্রশিক্ষণ শিবির বা কর্মশালা বা ক্লাস নেওয়া যাই বলা হোক না কেন, সেই ক্লাস কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি সাংগঠনিক জেলার ক্ষেত্রে আজ সকালে হয়ে গিয়েছে। এরপর পর্যায়ক্রমে আজ দিনভর বিভিন্ন জায়গায় পদক্ষেপ কি হবে, কোন কোন বিষয়গুলো বিশেষ নজর এবং সেই মতো নেতৃত্ব এবং সেই মতো সেগুলো পালন করা, যে কারণে এই কর্মশালা এবং বৈঠক। ধন্যবাদ। আমাদের এজেন্ট যারা থাকবে, কাউন্টিং এজেন্ট, তারা যাতে নিজেদেরকে শক্ত করে ধরে রাখে এবং শেষ পর্যন্ত আনটিল আনলেস কোনো প্রার্থীর জয় ঘোষিত হয় ততক্ষণ পর্যন্ত যেন তারা একেবারে বুথের মধ্যে মাটি কামড়ে থাকতে পারে, সেই বিষয়ে যেমন আমাদের আলোচনা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটা ট্যাবুলেশন যেন ঠিকভাবে লেখা হয় এবং যারা কারা থাকতে পারবে ভেতরে তাদেরকেই সঠিকভাবে সিলেকশন করা উচিত। তাহলে পরবর্তী সময় যে কেউ, যে কারোর পক্ষ থেকে কমপ্লেন আসতে পারে। এজেন্ট বাছাইয়ের ক্ষেত্রে গাইডলাইন বলতে আমাদের সিনিয়র লিডার যারা আছে বা আমাদের যারা সেই ধরনের চৌখস রয়েছে আর কি, তাদেরকেই পাঠানোর বিষয় রয়েছে। গণনা যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমরা সমস্ত রকমের ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় তারই জন্য আজকে কর্মশালা। দেখুন, গণনায় নজরদারিতে কর্মীদের বিশেষ ট্রেনিং বিজেপির। গণনার দিন কোন বিষয়ে কোন দিকে নজর রাখতে হবে সেটা জানার জন্য ট্রেনিং। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, কোন কোন বিষয় নজর দেওয়া হচ্ছে? দেখো, স্ট্রং রুম নিয়ে বিজেপি কিন্তু এই ব্যাপারে নিশ্চিত যে স্ট্রং রুম এবারে যথেষ্ট স্ট্রং করা হয়ে রাখা হয়েছে। তাহলেও আশঙ্কা কিন্তু কাটছে না। বিশেষ করে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গেলেন
এবং তারপর থেকে সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট রকমভাবেই উদ্বেগের মধ্যে রয়েছেন এবং বারবার এই অভিযোগ উঠছে যে অভিযোগ গত বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে হয়েছিল। এখানে একটি বিলাসবহুল একটি হোটেল এবং এই হোটেলে শুধু মালদা নয়, মালদার আশেপাশের বেশ কিছু জেলাকে নিয়ে এখন এই মুহূর্তে সেই প্রশিক্ষণ শিবির হচ্ছে। এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং রাজ্য পুলিশ রয়েছে, এছাড়াও রাজ্যের গোয়েন্দা আধিকারিকরাও এখানে আছেন। এইখানে একটু আগে পৌঁছেছেন সুলিন বলসন, তিনি প্রার্থীদেরকে নিয়ে বৈঠক করছেন। প্রতি প্রার্থীর সঙ্গে প্রায় 6 জন করে রয়েছেন, একজন তার যে ইলেকশন এজেন্ট আছে, তাছাড়াও অন্য নেতারা রয়েছে। বলছি যে আপনারা এই ব্যাপারে এতটা তৎপর কেন? এবারে কোন আশঙ্কা আপনারা করছেন বা কী আশঙ্কার জন্য এই ব্যাপারে প্রশিক্ষণ নিচ্ছেন, কীভাবেই বা প্রশিক্ষণটা হচ্ছে? আমাদের আশঙ্কার কোনো ব্যাপার না। আজ আমরা গতকাল দেখলাম যে রাজ্যের যে প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে পাওয়ার জন্য কালকে দেখলাম যে আপনাদের আশঙ্কাটা কি গোলমাল হতে পারে বা গণনাতে এর আগে 2021-এ হয়েছিল এই অভিযোগ আপনারা করছেন, সেই কারণে কি আপনারা স্ট্রং রুমকে আরও বেশি করে নিশ্চিদ্র করার কথা ভাবছেন, সেই কারণেই প্রশিক্ষণ? হ্যাঁ, একটা তো আমাদের 2021 সালে যা করেছিল স্ট্রং রুমে থেকে শুরু করে কাউন্টিংয়ে অনেক ইভিএম থেকে শুরু করে অনেক ভয় ভীতি দেখিয়ে রেজাল্ট পাল্টানো হয়েছিল। তো এবার আমরা আমাদের রাজ্য বলুন, কেন্দ্রীয় প্রতিনিধিরা এসছেন, আমাদের যে রাজ্যের যাদের দায়িত্ব আছেন, হ্যাঁ, আমাদের অল ইন্ডিয়া সংগঠন সাধারণ সম্পাদক সুনীল বোঝা বনসালজি, যাচ্ছে তারা কিন্তু এই পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছেন, ট্রেনিং দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। ক্যান্ডিডেটই জানে না, মনে করছে যে যে যা পাচ্ছে ঢুকে যাবে। এবার কর্মশালা না কি কাউন্টিং করা শেখাবেন, এগুলো হচ্ছে মানে দেখবেন ওই যেখানে ওদের কর্মশালা হবে যাবেন, দেখে নেবেন, গুনে নেবেন যে কতগুলো কনস্টিটিউয়েন্সিতে কতগুলো কাউন্টিং এজেন্ট কারা পেয়েছে। বুথ লেভেল এজেন্ট তো পাইনি আমরা। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক রয়েছে কাউন্টিং এজেন্টদের নিয়ে। অভিষেকের এই বৈঠক বিকেল 4টে নাগাদ বৈঠক শুরু হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বৈঠকে থাকবেন দলের শীর্ষ নেতারাও। সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, এই বৈঠকের আগাম এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে, মূলত কোন কোন বিষয়গুলো অ্যাড্রেস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে? শুভজিৎ, একটা হাই টেনশন নির্বাচন শেষ হয়েছে, এবার গণনা নিয়ে কিন্তু সব দল অত্যন্ত উদ্বেগে রয়েছে যে গণনার ফলাফল কি কোন জায়গায় এসে দাঁড়ায়। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্ট্রং রুম পাহারা দিতে চলে যাচ্ছেন, স্ট্রং রুমের দিকে তীক্ষ্ণ নজর রাখছে তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই জায়গাতেই এবার যে গণনা কেন্দ্রে যারা থাকবেন কাউন্টিং এজেন্ট, সেই কাউন্টিং এজেন্টদের নিয়ে আগামীকাল বিকেল 4টের সময় ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও BLA 2 এবং পার্টি নেতাদের সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এবার গণনা কেন্দ্রের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবেন কাউন্টিং এজেন্টদেরকে। তৃণমূল কংগ্রেসের তরফে যে কথাটা বারংবার পার্টির মধ্যে যে কথাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে তা হলো যতক্ষণ না পর্যন্ত গণনা শেষ হচ্ছে, সেই গণনা শেষ না দেখে কেউ যেন না বেরোয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যত রাতই হোক। আরও একটা আপডেট জানাই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে হানা দেওয়ার পর এবার শুভেন্দু অধিকারী যাচ্ছেন। আজই শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে যাচ্ছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পরে সিইও দপ্তরেও তিনি যাবেন। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত কান্তি, আমি জানতে চাইবো যে আজ শুভেন্দু অধিকারীর কি পরিকল্পনা রয়েছে এবং এই পরিকল্পনা কি হঠাৎ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর এই ধরনের কোনো কর্মসূচি প্রকাশ্যে আসেনি। যদিও সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলে, গার্লস হাই স্কুলে, যেখানে ভবানীপুরে স্ট্রং রুম হয়েছে, যেখানে ভবানীপুর কেন্দ্রের গণনা হবে, সেখানে বিকেল 5টা নাগাদ শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাবেন। এবং পরবর্তী সময় গতকাল যে পরিস্থিতি শহর কলকাতার বিভিন্ন স্ট্রং রুমকে কেন্দ্র করে ঘটেছে বা আজকেও বিভিন্ন জেলায় যে চিত্র উঠে আসে, এই সামগ্রিক বিষয় নিয়ে
রাজ্যের মুখ্য নির্বাহী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর, এবং পরবর্তীতে তিনি তার দলের যে কর্মী সমর্থকরা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তাদের সঙ্গে বেশ কিছু রুদ্ধদ্বার বৈঠকও করবেন, তেমনটাই এখনো পর্যন্ত তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, যদিও বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়। ধন্যবাদ প্রদীপ্ত কান্তি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্ট্রং রুমে আনা দেওয়ার যে ঘটনা এবং ব্যাক টু ব্যাক সেই খবর আপনাদের আমরা দেখিয়েছি, তার আপডেট দেখিয়েছি। আর সকাল থেকে দেখাচ্ছিলাম যে বারাসত এবং বিভিন্ন জায়গায় স্ট্রং রুমের বাইরে ত্রিস্তরীয় বলা নিরাপত্তা, ঠাস বুনট রয়েছে। শুধু তাই নয়, দেখতে পাওয়া গিয়েছে যে নজরদারি ক্যামেরা, যেটা ক্লোজ সার্কিট ক্যামেরা বলা হয় যাকে, সেই সিসি ক্যামেরার নজরদারি, প্রপার সার্ভিলেন্স যাকে বলা হয়। কিন্তু এই মুহূর্তে যে খবরটা আপনাদের আমরা জানালাম, এখনো পর্যন্ত যদিও সেই খবর আমার সহকর্মী জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামে হানা দেওয়ার পর এবার শুভেন্দু অধিকারীর যাওয়ার একটা সম্ভাবনা প্রবল, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে বিষয়টা কনফার্ম জানানো হয়নি, কিন্তু সম্ভাবনা প্রবল আমার সহকর্মী জানালেন। আজই সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে যাওয়ার কথা রয়েছে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। গতকাল যে সাখাওয়াত মেমোরিয়ালে প্রায় মাঝরাত পর্যন্ত যে পরিস্থিতি চলেছিল আপনাদের আমরা দেখিয়েছি, পরে সিইও দপ্তরে যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী আজকে যাচ্ছেন, এই সম্ভাবনায় কী কী প্রতিক্রিয়া পাওয়া যায় এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে সেখানে আজকে তার যাওয়ার কথা রয়েছে, পরে তিনি সিইও দপ্তরেও যেতে পারেন। গতকাল প্রায় মাঝরাত পর্যন্ত ঘটনার পর আজ তার যাওয়া বা এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, কিভাবে দেখছেন আপনি? ঘটনাটা হচ্ছে একটা স্ট্রং রুম, যেখানে জনতার মত যেটা দেয়া হয়েছে সেটা স্টোর করে রাখা আছে, গণনা পর্যন্ত সেইখানে থাকবে সুরক্ষিত। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, এবং নিয়ম মতন সেইটার সিসিটিভি ফুটেজ এবং ওয়েবকাস্টিং সবসময় হবে, যাতে সবাই দেখতে পায় যে সেখানে অবৈধ কোনো কাজকর্ম না হয়। গতকাল যখন কয়েকজন অপরিচিত লোককে সেইখানে যেতে দেখা যায়, তারপরেই ঘটনা হয়। সেটা যদি না হতো তাহলে এত কিছু ঘটনা ঘটতো না। পরে শুনলাম নাকি যে কি পোস্টাল ব্যালট ইত্যাদি এইসব নিয়ে নানা অজুহাত দেখিয়েছে ইলেকশন কমিশন। আসলে ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আপাতত 15টি বুথে রিপোলের একটা সম্ভাবনা থাকছে, এর মধ্যে ডায়মন্ড হারবারে 4টি রয়েছে, মগরাহাটে পশ্চিমে 6টি রয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, মূলত কোন কোন বুথগুলোতে রিপোলের সম্ভাবনা থাকছে? দেখো মৌদুগর্জিতা 77টি নিয়ে অভিযোগ এসেছিল, যদিও যেটি গতকাল রাতভর স্ক্রুটিনি হয়েছে এবং এখনো বেশ কিছু বুথে বাকি রয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে 15টি বুথে রিপোল হওয়ার আশঙ্কা থাকছে। সেখানে প্রত্যেকটি জায়গাতেই হয় টেপ না হলে আতর লাগিয়ে ইভিএম মেশিনে ইতিমধ্যেই লাগানো হয়েছিল, এবং সেই ইভিএম মেশিনগুলো দেখার পরে সিদ্ধান্ত সেটাই হয়েছে। এই 15টি সংখ্যার পরেও গোটা রিপোর্ট আসার পরে এই রিপোলের সংখ্যা আরো বাড়তে পারে, এবং কমিশন যেটা ঠিক করেছে আগামীকাল এই সমস্ত বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের বিকেলবেলা সেই ব্যাপারে যাবতীয় বিষয়গুলি জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আজকে বিকেলের মধ্যে পুরোটা স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন বুথগুলোতে রিপোল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ধন্যবাদ। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে কোথায় রিপোল হবে কি হবে না, এটা নিয়ে আমাদের তো কোনো মতামত থাকতে পারে না, কারণ আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে ভোট করছি, ভোট করেওছি। ফলে যেটা নির্বাচন কমিশন মনে করবে সেটা করবে। ভোটের দিন থেকে উত্তপ্ত ছিল ফলতা, কি ভোট পরবর্তী হিংসায় আবারও ফলতা উত্তপ্ত। হাসিমনগরে বেশ কয়েকজন বিজেপি সমর্থককে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, অভিযোগ এমনটাই, এবং তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ বিজেপি সমর্থকদের। প্রতিবাদে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থক। আমার সহকর্মী শুভেন্দু সেখানে রয়েছে। শুভেন্দু, এই মুহূর্তে কি করছেন তারা, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, কি বলছেন তারা, গোটা বিষয়টার বিহিত কিভাবে চাইছেন যারা অভিযোগ করছেন যে তাদের উপর হামলা আসে? দেখো, এখনো পর্যন্ত 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে হাসিমনগর গ্রামের মহিলারা, এবং ওই গ্রামে
একটা অভিযোগ উঠছে যে তৃণমূলের পক্ষ থেকে গ্রামের ভোটারদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং আজকে সকালে ওই হাসিমনগর এলাকার একটি ব্যবসায়ী বাড়িতে গিয়ে তার ছেলেকে মারধর করা হয়েছে এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর আজ প্রায় 10:30 থেকে বেলা 10:30 থেকে অবরোধ শুরু হয়েছে এবং 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনার খবর পাওয়ার পর বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি প্রতিবাদে সরব হয়েছেন। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি পাড়াগত গন্ডগোলের কারণে এই গন্ডগোল তৈরি হয়েছে। তবে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ ধন্যবাদ শুভেন্দু। আমাদের ওপেন নোটিশ এসে গেছে, দোকানের চাবি কেড়ে নিয়েছে, আমরা ছাড়বনি কিন্তু। এই সিংগমকে ফোন কর না, সিংগম ও যে জায়গাটা, সিংগমকে ফোন কর। বঙ্গনগর টু হাসিনগরে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। তারা কেন বিজেপিকে ভোট দিয়েছে সেই কারণের জন্য তাদের আজকে মারধর করা হচ্ছে, বাড়ি বাড়ি অত্যাচার করা হচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, সাধারণ বাড়ির মহিলারা অতিষ্ঠ হয়ে উঠেছে, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, ছেড়ে কথা কিন্তু বলা হবে না, এগুলো একদম ছেড়ে কথা বলা হবে না। হয় সূত্রে যাও, এসব একদম চলবে না, একদম চলবে না। একদম ভারী মা বোনেদের গায়ে হাত দেওয়া একদম মেনে নেবো না, আমি সাবধান করে দিতে চাই। মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। ভোট মিটতেই মুর্শিদাবাদে হিংসা। ইসলামপুরের লোচনপুরে সেখানে সিপিআইএম এজেন্টকে মারধর, তৃণমূলের বিরুদ্ধে মারধর এবং হুমকির অভিযোগ। চায়ের দোকানে 40 নম্বর বুথের এজেন্টকে রাহুল আমিন তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠে আসে। এমন কিছুই হয়নি দাবি স্থানীয় পুলিশের। একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করে স্থানীয় থানা। জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের রানীনগরের সিপিএম প্রার্থী। চায়ের দোকান সংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে, অভিযোগ সিপি। আমি এখানে বসে আছি, আমার দরকার আছে। তুমি কে ছেলে? কে অশান্তি করছে সেটা এলাকার মানুষ জানে, এলাকার মানুষ দেখছে, এলাকার মানুষ জানে, এলাকার মানুষ দেখছে। এখানে অশান্তি করছে, ক্যামেরা দেখছে, সেটা এলাকার মানুষ। হ্যাঁ, ক্যামেরা দেখছে, ক্যামেরা দেখছে। বেরে যাও, তোমাকে অনুরোধ করছি, তোর হাত করছি, বেরে যাও। তুমি সুষ্ঠু পরিবেশকে নষ্ট করো না, নষ্ট করো না। যাকে তোমরা হুমকি দিয়েছো সে আমার পাশেই আছে, সে অস্বীকার করছে, সে অস্বীকার করছে। উঠে থানায় কমপ্লেইন করো। তুমি এখানে থানা নিয়ে হয়েছো, আমার দায়িত্ব নাই। তুমি এখানে থানা নিয়ে হয়েছো, হ্যাঁ তুমি এখানে থানা নিয়ে হয়েছো, আমার দায়িত্ব নাই। কমপ্লেইন করবে, হ্যাঁ কমপ্লেইন করবে। আরে ও তুমি কে? তোমাকে অফিসার, তোমাকে কমপ্লেইন করবে, তোমাকে কই, তুমি অফিসার, তোমাকে কই ফেরত দিবে, তুমি অফিসার কে? তুমি ঘোড়ার ডিম, তুমি ঘোড়ার ডিম কে? আমার দেখাইছো তুমি, তুমি কে? তুমি সরো এখান, হ্যাঁ তুমি সরো, সরো এখান থেকে ওঠো। তুমি পারলে তুলে দাও আমাকে, তোমার কত মস্তান আছে নিয়ে এসো। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো? যেটা জানা যাচ্ছে যে সিপিএম এর এজেন্ট হয়েছিল রুহুল আমিন, সেই কারণে কিন্তু গতকাল রাতে তাকে মারধর করা হয় এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করা হয় এবং যে ইসলামপুর থানা সেখানে অভিযোগ দায়ের করা হয়। দেখো গতকাল যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে আজ যখন সকালে যে সিপিআইএম প্রার্থী জামাল হোসেন এলাকায় পৌঁছে তখন তাকে ঘিরেও কিন্তু ক্ষোভ দেখায় এবং তাদের মধ্যে বেশ বাকবিতণ্ডা হয়। তবে এই ঘটনায় কিন্তু পুলিশকে অভিযোগ জানালেও পুলিশ ব্যবস্থা নেয়নি, এমনটা অভিযোগ সিপিএম এবং অভিযোগ করছে যে অভিযোগ এক্ষেত্রে উঠে আসছে। ধন্যবাদ তোমাকে। ভোটের পরেও ভাঙড়ে রাজনৈতিক হিংসা অব্যাহত। তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অন্তত অভিযোগ এমনটাই। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তের পরিস্থিতিকে আমি জানবো আমার সহকর্মী সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, ভোট পরবর্তী হিংসার ছবি, সেখানে অশান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। 4 মে রেজাল্ট আউট, তার আগে এই মুহূর্তে পুলিশ গিয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছে? দেখো, পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা এলাকাটা ঘিরে দিয়েছেন এবং তার পরবর্তীতে সেখান থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আছে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তবে জানিয়ে রাখি যে এই মৌবুল মোল্লা, যার দোকানঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে কিন্তু অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, তিনি তৃণমূলের সক্রিয় কর্মী এবং গতকাল রাতেই তার দোকানে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে এলাকার সাধারণ মানুষ এবং পুলিশের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাপক উত্তেজনা ছড়ালে ভাঙড় থানার পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কে ঘটিয়েছে এবং কি অভিপ্রায়ে ঘটিয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ।
রাত 7টার দিকে ঘটপুকুর আরাবুল যে অফিসটা করেছে ওখান থেকে ওরা এক্সিট পোল দেখে ওরা মিষ্টি খেয়ে ওখান থেকে আরাবুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের ভারমাত্রা আছে তাদের দোকান বাড়ি ঘরদোর লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই চিটতেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়, পাকা ইলেকট্রিকের সরঞ্জাম ফেলে ওরা চতুর্দিকে আগুন মানে পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। যে দোকানটার কথা বলছেন সেই দোকানটা প্রথম কথা হলো খাস জায়গায় করা, দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে কোনো একটা কর্মী যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। তৃতীয় কথা হলো কালকে যা দারুণ বৃষ্টি হচ্ছিল সেই ফাঁকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তখন আজকে সকালে শুনতে পাচ্ছি যে ওর দোকানটা ধরে যাচ্ছে। এটা মেনলি কথা হলো গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না, ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপর চাপানোর চেষ্টা করছে। আর এই মুহূর্তে আমরা ডেবরা দিকে নজর রাখবো। ডেবরায় বিজেপি যুব নেতাকে ঘিরে ব্যাপক মারধরের অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপি নেতা দিব্যেন্দু রায়ের অভিযোগ, বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তার রাস্তা আটকে দাঁড়ায়। দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। স্থানীয়রাই তাকে ডেবরা হাসপাতালে নিয়ে যান। যদিও এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা বলে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই সময় ওরা ওদের পার্টি অফিসের আগের দিকে মদ্যপান অবস্থায় থাকে, তারপরে আমার উপর অ্যাটাক করে। টার্গেট করা ছিল? টার্গেট তো আমাকে অনেক আগে থেকেই করে রেখেছিল, আমার নামে এমনিতেই মিথ্যা মামলায় অনেকগুলো কেস দিয়ে রেখেছে। এছাড়া আমাকে প্রাণে মারার হুমকিও অনেকবার দিয়েছে। ওর দাদার সঙ্গেও যোগাযোগ করেছিলাম, তারাও বলেছে যে মারধর করেছে, তবে নামটা কারো বলেনি। হ্যাঁ, এই অবস্থায় ও তৃণমূলের একটা দুর্নাম করার জন্য এটা করেছে। ব্যক্তিগত কেউ হতে পারে, কিন্তু দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বসিরহাট, ফল ঘোষণার আগে বসিরহাট উত্তপ্ত। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রামে বিজেপির ওপর হামলা করা হয়, অভিযোগ এমনটাই। গতকাল রাতে দলীয় কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস, এমনটা বিজেপির অভিযোগ। আমি একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী নূর আলমের কাছ থেকে। নূর, এখন কি পরিস্থিতি? শুভজিৎ, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হিঙ্গলগঞ্জ বিধানসভার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের মঠবাড়ি এলাকায় রাতের অন্ধকারে বিজেপি তৃণমূল দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেখো, যেখান থেকে ঘটনার সূত্রপাত, ভোটের দিন তৃণমূল বিজেপি দুপক্ষের এজেন্ট বসানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে কথা কাটাকাটি শুরু হয় দুপক্ষের মধ্যে, তারপর বচসা থেকে ব্যাপক মারপিটের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাদেরকে যারা আক্রান্ত হয়েছেন, দুপক্ষের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন, তাদেরকে প্রথমে স্যান্ডেলবিল হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর কিন্তু দুপক্ষে হিঙ্গলগঞ্জ থানা অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে শহীদুল্লাহ গাজী, যিনি হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি কি বলছেন যে এক্সিট পোলের আতঙ্কে এই সমস্ত কাজ করছেন বিজেপি সমর্থকরা। অন্যদিকে হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি বলেন, সন্দেশখালী হিঙ্গলগঞ্জ হলো সন্ত্রাস কবলিত এলাকা, এই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস একেবারে আমাদের বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা কিন্তু অব্যাহত। কমিশনের বাড়তি নজরদারি রয়েছে, এখনো পর্যন্ত বাহিনী রয়েছে, কেন্দ্র বাহিনী। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের সংঘর্ষে ভোট পরবর্তীতে উত্তপ্ত হয়ে ওঠে হিঙ্গলগঞ্জ। তাহলে প্রশ্ন উঠছে, প্রশাসন কি করছে? কেন বিরোধী রাজনৈতিক দল এবং শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটছে? সব মিলিয়ে কিন্তু ভোট পরবর্তী হিংসায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে হিঙ্গলগঞ্জ। শুভজিৎ, ধন্যবাদ। নূর আলম। চিত্ত, তপন আর চিত্ত দুজনেই মেরেছে। আর স্পোর্টে যারা ছিল স্বপন, ওরা ভুলিয়ে দিয়েছে, ওরা বলেছে মার মার মার। স্বপন, তারপর ওর নাম কি ওরা হচ্ছে টিএমসি পার্টি করে, আমরা বিজেপি পার্টি করে বলে আমাদের মেরেছে। সেই তারিখে কিন্তু ওদের অধিকাংশ এজেন্ট নেই, ওরা দিশিয়ারা, ওরা শুধু মুখী ফাঁকা আওয়াজ। তাই আমাদের কর্মীরা যেভাবে আজকে তাদেরও আক্রান্ত করেছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে বলে দিয়েছি যে আপনার যারা লিগাল
যার অন্যায় ন্যায় অন্যায় সে আইনগতভাবে আইনি গতিতে লড়বে। ভোট গণনার আগে ইসলামপুরে বোমা উদ্ধার, দাড়িভিটের চা বাগানে মিলল বোমা ভর্তি একটি ব্যাগ। আজ সকালে ব্যাগ দেখতে পান চা বাগানের শ্রমিকরা। এলাকা ঘিরে বোমা নিষ্ক্রিয়ের চেষ্টা পুলিশ এবং বম্ব স্কোয়াডের। কে বা কারা বোমা রেখে গেল তার তদন্তে পুলিশ। দেখলাম আমার বন্ধুরা ফোন করলে এসে দেখি এখানে নাকি কয়েকটা হচ্ছে ওই হাতে তৈরি বম উদ্ধার হয়েছে। পুলিশ আসছে, পুলিশ এসে সেটা উদ্ধার করছে। দাড়িভিটেই মানে এইরকম একটা ব্যাপার আমরা আগে দেখিনি কোনো সময়। তো দেখা যাক পুলিশ তদন্ত করে কি বলে। বহরমপুরের ধূপঘাটিতে হঠাৎ হাওয়া হয়ে গেল টিউবওয়েল। হ্যাঁ, ভোট না পাওয়ায় জলে মারার চেষ্টা। তৃণমূলের বিরুদ্ধে বিদ্বেষের রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ কংগ্রেসের। আমি একটু ডিটেলে জানবো আমার সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, বিষয়টা ঠিক কি ঘটেছে? ছবিতে তো দেখা যাচ্ছে একটা টিউবওয়েল ছিল বলেই মনে হচ্ছে, হঠাৎ সেটা উধাও হয়ে গিয়েছে। কি বলছেন সেখানকার মানুষজন? কংগ্রেসেরই বা কি অভিযোগ? দেখো, হঠাৎ উধাও না, কিন্তু এলাকার মানুষজন যেটা বলছে, ভোট পরবর্তীতে সেই এলাকার কে মনে করেছে তৃণমূলকে ভোট দেয়নি, সেই কারণে তৃণমূলকে ভোট না দেওয়ার এরকমটা একটা সন্দেহ কারণেই কিন্তু এরকম টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে এলাকাবাসীরা। এবং সেখানে ঘটনাস্থলে অধীর চৌধুরী আজ দুপুরে গিয়ে পৌঁছায় এবং তারও অভিযোগ যে অধীর চৌধুরীর সঙ্গে এর আগে অধীর চৌধুরী যখন এলাকায় মিছিল করেছিল সেই সময় অধীর চৌধুরীকে মালা পরানো এবং বিভিন্ন কংগ্রেসকে সমর্থন করার কারণেই কিন্তু এই টিউবওয়েল তুলে নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করা হয়েছে। তবে পৌরসভার পক্ষ থেকে এরকম নির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি, এমনটাও কিন্তু পাল্টা তৃণমূল পরিচালিত পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে, ভোটের পরবর্তীতে যে একের পর হিংসার ঘটনার ছবি এবং যে একটা যে ঘৃণ্য রাজনীতি এবং যে টিউবওয়েল খুলে নেওয়ার মতো চক্রান্তর অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কিন্তু আরো ভোটের ফলাফলের পর আরো হিংসা ছড়াতে পারে মুর্শিদাবাদে, এমনটাই মনে করা হচ্ছে। বুঝতে পেরেছি। ধন্যবাদ কৌশিক। অধীর রঞ্জন চৌধুরী আজ সেখানে গিয়েছিলেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি যে হঠাৎ করে একটি টিউবওয়েল কি করে উধাও হয়ে যায়। ভোট না পাওয়ার আশঙ্কায় এটা নোংরা রাজনীতি বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক অভিযোগই বলবো এই অভিযোগকে, তার কারণ ভোটের সঙ্গে অভিযোগ সংযুক্ত। কিন্তু এলাকা থেকে টিউবওয়েল উধাও, তাহলে কি জলে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? একবার শোনার চেষ্টা করি আমরা। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের ধারণা হয়েছে যে বিধানসভা ভোটে এখানকার বস্তিবাসীরা voted for the ruling regime have withdrawn the drinking facilities from their slum. It was installed years ago. যে টিউবওয়েলটা আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের পাড়া থেকে অবজেকশন দিয়েছে পৌরসভায়। তো আমি জিজ্ঞেস করলাম, তো যে অবজেকশন দিয়েছে তো টিউবওয়েলটা রানিং টিউবওয়েল, তো আপনারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন, তো আমরা জল কোথা থেকে নেবো? তো বললাম নতুন টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। আজ 5 দিন হয়ে গেলে এখন পর্যন্ত টিউবওয়েল বসিয়ে দেবো। এখানে কলটা কি খারাপ ছিল? না, খারাপ ছিল না, রানিং কল ছিল। তাহলে নিয়ে গেল কেন? কি মনে হচ্ছে? বলছে অবজেকশন দিয়েছে। না, তারা আপনাদের কি মনে হয়? কি মনে হচ্ছে কি কারণে নিয়ে গেছে? আমার মনে হয় যে আমাদেরকে দিবে না টিউবওয়েলটা ব্যবহার করতে, ওই জন্য উঠিয়ে নিয়ে গেছে। কেন? সেটা কি সেজন্য সেটা জানি না, কিন্তু তৃণমূলের লোকে নিয়ে গেছে উঠিয়ে। পানীয় জলের ব্যবস্থা ছিল এই বস্তিতে বহু বছর ধরে। এখানকার তৃণমূল নেতাদের ধারণা হয়েছে, আশঙ্কা যে গত ভোটে বস্তিবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি। রেজাল্ট বেরোনোর আগেই এই আশঙ্কা থেকে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে, প্রতি আক্রমণ করার জন্যে এখানকার বস্তির গরিব মানুষদেরকে সরকারি কল, পানীয় জলের অধিকার কেড়ে নিয়ে তাদের কলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিস। স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। দেখুন, এই যে ভোট মেটা হয়ে গেল, অর্থাৎ ভোট পর্ব শেষ হতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এবারে বাড়লো এবং যেমনটা জানা যাচ্ছে উদ্বেগ রয়েছে এই মুহূর্তে হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। 19.5 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 994 টাকা। নতুন মূল্যে গুনতে হবে 3202 টাকা। বদল নেই গৃহস্থের হেসেলের গ্যাসের দামে।
ভোট মিটতেই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। উদ্বেগ হোটেল রেস্তোরাঁগুলোতে 19.5 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 994 টাকা। এবার থেকে নতুন মূল্যে গুনতে হবে 3202 টাকা এবং বদল নেই গৃহস্থের হেসেলের গ্যাসের দামে। তবে এই মুহূর্তে কিন্তু উদ্বেগে রয়েছে যারা রেস্তোরাঁর মালিক রয়েছেন, তারা যারা হোটেলের মালিক রয়েছেন তারা, কেননা 19.5 কেজির যে বাণিজ্যিক সিলিন্ডার তার দাম বেড়ে গিয়েছে। এই মুহূর্তে তাদেরকে এই সিলিন্ডার কিনতে হবে 3202 টাকা দিয়ে। তবে বদল নেই গৃহস্থের হেসেলের যে গ্যাসের দাম, সেই গ্যাসের দামে কোনো রকম কোনো বদল নেই বলেই জানা যাচ্ছে। তবে ভোট মিটতেই ঊর্ধ্বমুখী বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। উদ্বেগে হোটেল এবং রেস্তোরাঁগুলো। 19.5 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 994 টাকা। নতুন মূল্যে গুনতে হবে 3202 টাকা। বদল নেই গৃহস্থের হেসেলের গ্যাসের দামে। ভোট পর্ব মিটতে না মিটতেই বাড়লো এবারে বাণিজ্যিক গ্যাসের দাম। উদ্বেগ রয়েছে মুহূর্তে হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। 19.5 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 994 টাকা। সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। সায়ন্ত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, যে হোটেল বা রেস্তোরাঁয় তুমি রয়েছো, সেখানে যারা কর্মীরা রয়েছেন তারা কি বলছেন, কি বক্তব্য তাদের? একদমই, দেখো প্রায় 1000 টাকা বেড়ে গিয়েছে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের দাম এবং তাতে স্বাভাবিকভাবেই যে রেস্তোরাঁগুলোর যারা মালিক রয়েছে তারা চরমতর সমস্যায় পড়েছেন। আমি রয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধাবায়, তার অন্যতম মালিক সৌভিক শাহ আমার সঙ্গে রয়েছে। আমি সরাসরি তার সঙ্গে কথা বলে নেবো। এই যে দাম বৃদ্ধি হলো প্রায় 994 টাকা, কতটা সমস্যা পড়বেন ক্রেতারা, কতটা সমস্যা পড়বেন বলে আপনার মনে হয়? দেখো, অলরেডি যুদ্ধের জন্য গ্যাসের দাম, কমার্শিয়াল গ্যাসের দাম প্রচুর বেড়ে রয়েছে, আর স্ক্যারসিটিও রয়েছে মার্কেটে প্রচুর। প্লাস ভোটের হয়ে যাওয়ার পরপরই এই যে দামটা বৃদ্ধি হলো, তাতে আমরা কিন্তু বিশাল একটা সমস্যার মধ্যে পড়ব। দেখো, মানুষ আমাদের কাছে পরিষেবা নিতে আসে, চাইলে পরেই খাবারের দাম বাড়িয়ে দেওয়া যায় না, কিন্তু যেভাবে গ্যাসের দাম বাড়ছে আগামী দিনে আমাদের ব্যবসার ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আজকাল মানুষের পকেটও ছোট হয়ে গেছে, তো একটা বাজেট নিয়ে তারা রাস্তায় বেরোয়। তো সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে পরে তাদের কথা মাথায় রেখে আমাদের কিন্তু জিনিসপত্রের দামের কথা মাথায় রাখতে হয়। তাই একটা বিশাল সমস্যার মধ্যে কিন্তু আমরা দাঁড়াচ্ছি এখন। তুমি শুনতেই পেলে যে এই অন্যতম গুরুত্বপূর্ণ এই বাইপাসের উপরে বাইপাস ধাবার যিনি অন্যতম মালিক সৌভিক শাহ, তিনি কি বললেন। অর্থাৎ এই ধরনের সংশয় কিন্তু এই এলাকার বহু রেস্তোরাঁগুলো মালিকরা, ছোট বড় যে রেস্তোরাঁগুলো রয়েছে তাদের মালিকরা পড়েছে এবং একই সঙ্গে যারা ক্রেতা, যারা মূলত এখানে আসছেন তারাও চরমতম সমস্যায় পড়েছেন। এবং আমি অভিজিৎকে একবার ছবিটা দেখাতে বলবো, যারা এখানে বাইপাস ধাবায় যারা আসছেন তারা এখানে অনেকে আছেন যারা এসছেন, তারা মূলত এই সমস্যাটার সম্পর্ক করছেন। আমি একজন ক্রেতা আছেন, কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা তো এরকম রেস্তোরাঁ অনেক আসেন, এই কমার্शियल গ্যাসের দাম আজ থেকে বেড়ে গেল প্রায় 1000 টাকা। अच्छा 1000 रुपीज़ बढ़ गया आज कमर्शियल गैस का दाम, सिलेंडर का दाम, कितना आप लोग का प्रॉब्लम होगा? प्रॉब्लम तो है ही है। कितना प्रॉब्लम है? अरे जितना प्रॉब्लम इनकम के ऊपर है, जितनी इनकम उनका उतना प्रॉब्लम। দেখছো, তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকে আছেন যারা এই মূলত রেস্তোরাঁ আছেন। আমি যারা একটু কথা বলো, স্যার আপনারা তো এরকম রেস্তোরাঁ আসেন, আজকে প্রায় 1000 রুপিস কমার্শিয়াল গ্যাসের দাম বেড়ে গেল, তাতে আপনারা যারা রেস্তোরাঁ আছেন কতটা সমস্যা হয়? কমার্শিয়াল গ্যাসের দাম 1000 টাকা বেড়ে গেল, তাতে তো দাম বাড়বে খাবারের, কতটা সমস্যা হবে? যারা হোটেলে খায় তাদের কোনো সমস্যা হবে না। ক্রেতাদের ওপর কিছুটা পকেটে চাপ পড়বে, কিন্তু যারা একটা ক্লাস অফ ক্রেতার উপরে চাপ পড়বে, তার উপরে যারা আছে তাদের চাপ পড়বে না। মূলত তুমি শুনতে পেলে যারা একটা মূলত আর একটা ক্লাসের উপর চাপ পড়বে, অর্থাৎ তিনি ঠিকই বলেছেন মধ্যবিত্তের উপর চাপটা পড়বে, কিন্তু যারা উচ্চবিত্ত তাদের উপর চাপ না পড়লেও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের উপর কিন্তু এই চাপটা পড়বে। আমি অভিজ্ঞতা দেখবো ছবিটা দেখানোর জন্য বাইপাস যাওয়ার, সেখানে কিন্তু এরকম কিন্তু বহু মানুষ এসেছে যারা এই সমস্যার কথাই স্বীকার করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কিন্তু যারা রেস্তোরাঁ এবং হোটেলের মালিকেরা রয়েছেন তারা যথেষ্ট সমস্যার মধ্যেই রয়েছেন। ধন্যবাদ তোমাকে। টেকার্স লেনের ছবিটা আপনাদের দেখাবো। কলকাতার অন্যতম খাদ্যগুলি টেকার্স লেন, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির জের সেখানেও রাতারাতি বদলে গেল কলকাতার টেকার্স লেনের ছবিটা। কিরকম বদলালো আপনাদের দেখাই। আবারও কাঠকয়লায় ফিরছেন হোটেল মালিকরা, দাম বাড়তে চলেছে খাবারেরও। ফলে এই মুহূর্তে
অনন্যপায় হয়ে মানে অন্য কোনো উপায় না থাকায় তারা বিকল্প পথেই হেঁটেছেন, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে। ফলে বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতির সঙ্গে পরিস্থিতিকে সামাল দিতে তারা কিছুটা ক্ষেত্রে খাবারের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। কলকাতার ডেকার্স লেন, বিখ্যাত কলকাতার খাদ্যগলি, আপনারা জানেন সেই ডেকার্স লেনে যে সমস্ত হোটেল রয়েছে বিখ্যাত, সেখানে চিত্তবাবুর দোকান রয়েছে, সেখানে বেশ কিছু দোকান আবারও তারা কাঠকয়লায় ফিরছেন বলে জানা গিয়েছে। কমার্শিয়াল গ্যাসের তো দাম বেড়েইছে, তার সঙ্গে সঙ্গে অটো এলপিজিরও দাম বেড়েছে। ফলে সাধারণ মানুষ বিপাকে। কলকাতার খাদ্যগুলি ডেকার্স লেনে রান্না হচ্ছে একেবারে কাঠ কয়লার উনুনে, তার কারণ গ্যাসের দাম যেভাবে বেড়েছে সেখানে কিন্তু গ্যাসে রান্না করা যাচ্ছে না। একের পর এক জায়গায় কিন্তু এভাবেই পর যে কাঠ কয়লার উনুন সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, এবং তারা বলছেন যে একদিকে গ্যাসের প্রচুর দাম, তার সাথে সাথে গ্যাসের যোগানেও একটা আশঙ্কা রয়েছে। একের পর এক দোকান সেগুলোতে কিন্তু এভাবেই কাঠের উনুনে রান্না করতে হচ্ছে, সমস্যা হচ্ছে, ধোঁয়া হচ্ছে, কিন্তু তারপরেও কিচ্ছু করার নেই। তার কারণ গ্যাসের যেভাবে দাম বেড়েছে সেখানে কমার্শিয়াল গ্যাস দিয়ে রান্না করা কার্যত অসম্ভব, এবং তার জন্যই ভরসা এই কাঠের উনুন। ডেকার্স লেনের সমস্যা গোটা রাজ্যের সমস্যা, গোটা দেশের সমস্যা। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। গ্যাসের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, পুষাচ্ছে না, কি হবে। তার সাথে সাপ্লাইও কম, সাপ্লাইও কম। তো এই উনুনে করতে হচ্ছে, কয়লার আছে। হ্যাঁ, উনুনে করতে যাতে কষ্ট হচ্ছে, গরমে রইতেও পারছি না। গ্যাসে হলে তাড়াতাড়ি হয় কাজ, গ্যাসে হলে তো লস হয়ে যাচ্ছে। এখন তো লস হচ্ছে, গ্যাসের সাপ্লাই হচ্ছে না। আমাদের এখন কয়লা উনুন দেবো, পরপর কয়লা উনুনেই কাজ হচ্ছে। এই যে কয়েকটা গ্যাসের আছে, এগুলো কি ও গ্যাস একটু আধটু, ও একটা গ্যাস পেলে ওই একটু আধটু যেগুলো কাজ হয়, যেগুলো গ্রেভি ফেভি হয়, তখন একটা গ্যাস পাওয়া গেলে তখনই। বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি ধাক্কা মিষ্টিতেও, হিমশিম খেতে হচ্ছে মিষ্টির দোকানের মালিকদেরও। এবার মিষ্টির দাম বাড়ানো ছাড়া আর উপায় নেই, দাবি করছেন মিষ্টির দোকানের যারা মালিকেরা রয়েছেন তারা। টাকা তো বাড়েনি, 1600 টাকাতে ছিল, তারপরে যুদ্ধের সময় 2200 হলো, এখন 3200 হয়ে গেল, মানে প্রায় ডবল হয়ে গেল। মানে এইটা তো আনপ্রেসিডেন্টেড, মানে মেনে নেওয়াই যায় না। কি করে এটা আমরা কি করে কোপ আপ করবো? মানে আমরা তো আর আমাদের জিনিসপত্রের দাম ডবল করে দিতে পারছি না রাতারাতি। কেউ তাহলে আমাদের হয়তো কিনবেই না, বিক্রি বন্ধ হয়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আইওসির তরফ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির আঁচ করতে দেওয়া হয়নি গৃহস্থের এঁশেলে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও দাম বাড়েনি গৃহস্থের এঁশেলের গ্যাসের। 33 কোটি গ্রাহকের জন্য 14.2 কেজির সিলিন্ডার, সেই সিলিন্ডারের দাম বাড়েনি। দাম অপরিবর্তিত রেখে মধ্যবিত্ত পরিবারে স্বস্তি দেওয়া হয়েছে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দাবি করেছে তাদের পোস্টে। এই যে বৃদ্ধিটা, এটা অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, তো সেটা একটা কি বলবো, ইন্ডাস্ট্রির উপরে তো এফেক্ট করবে, বিশেষ করে ফুড ইন্ডাস্ট্রি উপরে এফেক্ট করবে। অনেক ফুটপাতে যারা খাবার তৈরি করে, আগে ওরা ডিজেল ইউজ করতো, এখন বেশিরভাগই গ্যাস ইউজ করে, তো সেই ইয়েতে এফেক্ট করবে। এই এলপিজি আনার খরচাও বহুভাবে বেড়ে গেছে, ঠিকমতো আসছে না বললেই চলে। তো সেই জায়গায় এলপিজির দাম বাড়বে, এটা স্বাভাবিক ছিল। বাণিজ্যিক গ্যাস এতটা বাড়ানোর কারণ দুটো হতে পারে, যেটা পরোক্ষভাবে মনে হয়। একটা হচ্ছে যে বাণিজ্যিক ক্ষেত্রে যেটা সরকারের এখন প্রাইম ইয়ে রয়েছে, বাণিজ্যিক ক্ষেত্রে ন্যাচারাল গ্যাস যতটা ইউজ করা যায় সেটার দিকে জোর দিচ্ছে, কারণ সেটাকে ইমপ্লিমেন্ট করা সোজা। অপরদিকে দাম বাড়লো অটো এলপিজি, লিটার পিছু 6.44 টাকা মূল্য বৃদ্ধি অটো এলপিজি। অটো এলপিজি নতুন দাম 89.40 টাকা করে প্রতি লিটার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা, রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই মূল্য বৃদ্ধির পরে রীতিমতো তো একটা যারা অটো যারা চালক রয়েছে তারা কি বলছে?
অটো চালকেরা বলছেন এবার তো যাত্রী পরিষেবা দেওয়া সেটাও অসম্ভব হয়ে যাবে। আমার সঙ্গে এখানে রয়েছেন হাজরা চিত্তরঞ্জন রুটের অটো চালকেরা, একটু কথা বলে নেব। আবার তো গ্যাসের দাম বেড়ে গেল, আপনাদের কতটা অসুবিধার মধ্যে? অনেক অসুবিধাতে আছে দিদি। এক তো ছুটির বাজার আছে, কিছু কামদান্দা হয়ে মানে রোজি রোজগার হচ্ছে না, ওপর থেকে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আমাদের একদম মানে হচ্ছে না কিছু, বাজারই নেই। দেখুন খালি খালি গাড়ি রাখা আছে। সেক্ষেত্রে আপনারা কি ভাড়া বাড়াবার কথা ভাববেন? একবার তো ভাড়া বাড়ানো, একবার ভাড়া বাড়িয়েছি, আর সবসময় যদি ভাড়া বাড়ালে প্যাসেঞ্জার পাবো? প্যাসেঞ্জার তো পাবো না, তো ওই জন্য ভাড়া বাড়াচ্ছি না। অসুবিধা তো অনেক আছে, কি বলবো সরকারকে, কি বলবো, আর অসুবিধা তো অনেক আছে। আমরা আর ভাড়া বাড়াবো, আমাদের প্যাসেঞ্জার শর্ট হয়ে যাবে, এর জন্য আমরা আর ভাড়া বাড়াতে চাচ্ছি না। যা আছে এর জন্য আমরা নিয়ে চলছি, দেখছি কতদিন আমরা চলি এরকম নিয়ে। আমরা কিন্তু দেখলাম বেশ কয়েকবার অটোর যে গ্যাসের দাম বাড়লো, সেক্ষেত্রে আপনারা কি বলবেন সরকারকে? মানে সরকারকে বলবো কি সরকারকে এই মূল্য বৃদ্ধির কারণে তারা কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে রয়েছে। ধন্যবাদ তোমাকে সোমা। এবং এই বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। জয় মোদি বললেই নাকি পেট ভরে যাচ্ছে, নতুন নিয়ম হয়েছে, বিজেপি বলছে। দেখুন, এইটা ঠাট্টা করে বললেও দেশের অবস্থা ভালো নয়। 2029-এ মোদির বিদায় যাত্রা মানে মোদি মুক্ত ভারত না হলে মানুষের কোনো কষ্টের সুরাহা হবে না। জোর করে ভারতবর্ষের সরকার দাম বাড়ানো রুখে দিয়েছিল, কারণ ভোট। এলপিজির দাম তো বাড়বেই, কারণ আমাদের যত এলপিজি লাগে তার 40% পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আসে। সেখানটায় গন্ডগোল, ইরান, আমেরিকা, ইসরায়েল, হরমুজ প্রণালী অবরুদ্ধ, এলপিজি আসছে না, দাম তো বাড়বেই। কিন্তু সেখানে সরকারের দায়িত্ব কি? ভারতবর্ষের সরকারের দায়িত্ব তার অর্থ ভাণ্ডার থেকে অনুদান দিয়ে আর্থিক মদত করে এই দাম বাড়ানোর রুখতে। এলপিজির দাম বাড়া মানে বাজারে আগুন লেগে যাওয়া। ভোটের আগে সাধু সাধু কথা, ভোট শেষ হলো সবাই জানতেন, বুঝতে পারছিলেন যে ভোটের জন্য অপেক্ষা করছে। ভোটটা শেষ হলেই লোককে বুঝতে না দিয়ে সাধু সাধু কথা বলে ভোট নেবার চেষ্টা করেই ভোট শেষ হলেই গ্যাসের দাম বাড়বে। এগুলো সব লোককে প্রতারণা করা, লোককে বুঝতে না দিয়ে চালাক চালাক ভাব করে লোকের বিরুদ্ধাচরণ করা। আশা করি ভারত সরকার আছেন, দাম কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অন্তত বিভিন্ন জায়গা থেকে গ্যাসের যে আসার ব্যবস্থা, এই ধরনের এলপিজি, সেটার জন্য ব্যবস্থা নেবেন। দুটো পেট্রো পণ্য যারা সাপ্লাই করেন, ক্রুড পেট্রোল বা গ্যাস, একটা ইউক্রেন রাশিয়া অঞ্চল আর একটা হচ্ছে গালফ মানে পারস্য উপসাগরীয় অঞ্চল, দুই জায়গাতেই যুদ্ধ চলছে। সারা পৃথিবীতে দাম বেড়েছে, সহ্য করতে হচ্ছে আমাদের। ফলতায় রিপোল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, ক্যামেরায় বন্ধ করে দেওয়া হয়েছিল। চাঞ্চল্যকর আপডেট আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি। ফলতার রিপল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, ক্যামেরায় বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। ইভিএম থেকে টেপ সরানোর আগেই 58% ভোট পড়ে গিয়েছিল। টেপ লাগানো থাকায় একটি দলকে ভোট দেওয়া ছাড়া উপায় ছিল না। নির্বাচন কমিশনে পাঠানো রিপোর্টে উল্লেখ রয়েছে এমনটাই খবর সূত্রে। ডায়মন্ড হারবারের 4টি, মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচনের একটা প্রস্তাব রয়েছে। ফলতার 30টি বুথে নজর নির্বাচন কমিশনের। ফলতায় রিপল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, ক্যামেরা বন্ধই করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। ইভিএম থেকে টেপ সরানোর আগে 58% ভোট পড়ে গিয়েছিল। টেপ লাগানো থাকা একটি দলকে ছাড়া আর উপায় ছিল না। নির্বাচন কমিশনে পাঠানো রিপোর্টে উল্লেখ খবর সূত্রে। ডায়মন্ড হারবারের 4টি, মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচনের একটা প্রস্তাব রয়েছে। ফলতার 30টি বুথে নজর নির্বাচন কমিশনের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি আপডেট রয়েছে নির্বাচন কমিশন সূত্র মারফত, আর কি জানা যাচ্ছে?
দেখো যেরকমভাবে গোটা সেট আপ সাজিয়েছিল কমিশন, তারপর ফলতার যে নির্বাচন হলো সেটাতেই একটা প্রশ্ন উঠে গেল। ওয়েবকাস্টিং ছিল, সমস্ত বুথে বুথে দুটো করে ক্যামেরা লাগানো ছিল। যে কোনো ধরনের যদি কোনো সমস্যা হতো তাহলে সেটা ওয়েবকাস্টিংয়ে ধরা পড়তো, কিন্তু ফলতার এত কটা বুথ ছিল, কিন্তু তারপরেও কেন কিছু ধরা গেল না। আর ঠিক এটা খুঁজতেই সরেজমিনে খতিয়ে দেখতে স্বয়ং বিশেষ অবজারভার তিনি গতকাল গেছিলেন। সেখানে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গেছে অধিকাংশ ক্যামেরা ফলতায় বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে সেটা সেই সময় ওয়েবকাস্টিংয়ে ধরা কেন পড়লো না? দেখা যাচ্ছে বলা হয়েছে যে বহু জায়গায় নেটওয়ার্কের সমস্যার জন্য এই অবধি এসে কন্ট্রোল রুমে আসলে ওই বুথে কী হচ্ছে সেটা পাওয়া যায়নি। আরও চাঞ্চল্যকর বিষয় হলো যে বেলা 1টা পর্যন্ত ভোট হয়েছে। একটা সময় প্রিসাইডিং অফিসার তিনি জানিয়ে দিয়েছেন যে ব্ল্যাক টেপ হ্যাজ রিমুভড, অর্থাৎ সেখানে ব্যালট ইউনিটে নিশ্চিতভাবে টেপ লাগানো ছিল। বেলা 1টার পরে সেই অভিযোগ পাওয়ার পরে প্রিসাইডিং অফিসার সেটাকে সরিয়ে ফেলেছেন। তার মানে নিশ্চিতভাবে সেখানে টেপ লাগানো ছিল। এরপরে কমিশন জানতে চায় যে সেই 1টা পর্যন্ত কত শতাংশ ভোট হয়েছে। দেখা যাচ্ছে প্রায় 58% ভোট হয়ে গেছে, অর্থাৎ সেই 58% ভোটে যে সমস্ত ভোটাররা এসেছিলেন তারা মাত্র একটি অপশান ছাড়া, একটি রাজনৈতিক দল ছাড়া আর কোথাও ভোটই দিতে পারেননি। সেই কারণেই ফলতার এই সমস্ত বুথে আপাতত রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কটা বুথে সেটা হতে পারে সেই নিয়ে আপাতত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বাদবাকি ক্ষেত্রে ডায়মন্ড হারবারের 4টি এবং মগরাহাটের ক্ষেত্রে 15টি বুথে, পশ্চিম মগরাহাটের ক্ষেত্রে 15টি বুথে আপাতত এই রিপোলের কথা ভাবা হয়েছে। 11টি বুথে, পশ্চিম মগরাহাটে 11টি বুথে রিপোলের রিপোর্ট দেওয়া হয়েছে। ফলতার ক্ষেত্রে 30টি বুথে এরকম রিপোল হতে পারে এবং কেন রিপোল হবে সেই হিসেবে এই সিদ্ধান্তের কথা কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইসিআইকে। তোমার মনে থাকবে যে শুরুতেই বলা হয়েছিল ইসিআই এর পক্ষ থেকে ক্যামেরায় যদি কোথাও গন্ডগোল থাকে তাহলে আর কিছু না দেখে সেখানে সরাসরি রিপোলের সিদ্ধান্ত হবে। আর ঠিক সেই কারণেই ফলতার এই 30টি বুথে রিপোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রিপোলের সম্ভাবনা থাকছে, পুনর্নির্বাচন হবে এই সমস্ত বুথে। একই সঙ্গে আজকের বিকেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে এই 3টি কেন্দ্রে ঠিক কত জায়গায় রিপোল হচ্ছে। আপডেটের দিকে নজর রাখো তুমি। আরো একবার জানাই আপনাদেরকে, ফলতার রিপোল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ক্যামেরায় বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। ইভিএম থেকে টেপ সরানোর আগে 58% ভোট পড়ে গিয়েছিল। গতকাল ঠিক এখানে বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত তিনি গিয়েছিলেন এবং পরিদর্শনের পর কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। ফলতার কেসে এবং পশ্চিম মগরাহাটের কেসে সম্পূর্ণ করা যায়নি। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি। কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সমস্যা পাচ্ছেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। সেটা কোন জায়গায়? ফলতা বা ফলতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টি রিপোর্ট রেকমেন্ড করেছেন। বাকি জায়গাগুলোতে কোনো রিপোর্টের রেকমেন্ডেশন এখন অবধি নেই। না, নিশ্চিত বলা যায় না, এটা তো ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে রিপোর্ট দেখে। রিটার্নিং অফিসার রিপোর্ট দেখে ইলেকশন কমিশন কাল সকালের মধ্যে পৌঁছে যাবে রিপোর্টগুলো। আপনারা শুনলেন ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদের শোনালাম। ফলতার রিপোল স্কুটিনিতে সেক্ষেত্রে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি, যার ফলে ইভিএম থেকে টেপ সরানোর আগেই 58% ভোট পড়ে গিয়েছিল এবং টেপ লাগানো থাকায় একটি দলকে ছাড়া আর ভোট দেওয়ার ছাড়া উপায় ছিল না। নির্বাচন কমিশনে পাঠানো রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে খবর সূত্রে। বিজেপি প্রার্থী সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, ফলতাতে এই রিপল স্কুটিনিতে যে তথ্য সামনে আসছে তাতে তো চাঞ্চল্যকর বিষয়। ক্যামেরায় নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। এটাই তো তৃণমূল। মমতা ব্যানার্জি এখন রাস্তায় বসে এইসব ধর্ণা পন্না করে যাতে এই ধরনের ঘটনাগুলো থেকে চোখ ঘোরানো যায়, তার জন্য এই কাজগুলো করছেন। যে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই চোরেরা, ভোট চোররা যে চুরি করবেই সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। শুধু টেপ লাগানো নয়, ক্যামেরা বন্ধ। ক্যামেরা বন্ধ মানেই
সেখান থেকে নির্বাচন কমিশনের রুল অনুযায়ী সেখানে আবার রিপোল হবে। এইভাবে মানে আমি কিছু বলার নেই সত্যি। আমি যদি বলেন যে এটা কি উত্তর দেব, কি বলবো এর, মানে এই ধরনের চুরির এই বাজারে দাঁড়িয়েও যারা করতে পারে, হ্যাঁ, তার কাছে ওই আলিবাবা 40 চোরের যে গল্প পড়েছিলাম তার থেকেও ভয়ঙ্কর চোর এই তৃণমূলে, ছাড়া আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ আপনাকে। ফলতার রিপল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ক্যামেরা নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্যই আসেনি। ইভিএম থেকে টেপ সরানোর আগেই প্রায় 58% ভোট পড়ে গিয়েছিল। টেপ লাগানো থাকার ফলে একটি দলকে ভোট দেওয়া ছাড়া আর উপায় ছিল না। নির্বাচন কমিশনে পাঠানোর রিপোর্টে অন্তত এমনটাই উল্লেখ রয়েছে বলে খবর সূত্রের। ডায়মন্ড হারবারের 4টি, মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব। ফলতায় 30টি বুথে নজর নির্বাচন কমিশনের। ফলতার বেশ কিছু বুথে 100% ভোট পড়েছে, অন্তত এমনটাই সূত্র মারফত খবর। ফলতার রিপল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরা নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। ইভিএম থেকে টেপ সরানোর আগেই 58% ভোট পড়ে গিয়েছিল। টেপ লাগানো থাকা একটি দলকে ছাড়া আর ভোট দেওয়া ছাড়া আর কোনো রকম কোনো উপায় ছিল না। আপনাদেরকে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, ফলতার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দেখেছিলাম এই ফলতাতে ভোটের দিন এবং ভোটের আগেও সেখানে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেখানে যিনি অবজারভার ছিলেন তিনি গিয়েছিলেন এবং এই ফলতা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছিল। তারপরে যে তথ্য সামনে আসছে সে তথ্য কার্যত চাঞ্চল্যকর একেবারে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই ফলতাতে রিপোলে যে স্কুটিনি হয়েছে সেখানে তথ্য উঠে আসছে যে ক্যামেরা নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে, যে কারণে নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্যই নাকি আসেনি। তাহলে সেটা সঙ্গে ডিটেক্ট হয়নি কেন? তখন তো বলা হয়েছিল যে কোনো ক্যামেরা বন্ধ হলে 2 মিনিটের মধ্যে সেন্ট্রাল কন্ট্রোল রুম সেটা জেনে যাবে। আজ ভোট হয়ে গেছে পরশু দিন বিকেলে শেষ হয়েছে, আর আজকে হচ্ছে 1 মে। এখন তারা জানতে পারছে স্কুটিনির মাধ্যমে। কিসের স্কুটিনি, কারা করলো? এইসব কোনো হচ্ছে অপদার্থতা নির্বাচন কমিশনের। আর তার সঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই যে এক কুখ্যাত আইপিএস অফিসারকে পাঠানো হয়েছিল সেখানটাতে তদারকি করতে, এবং তার সঙ্গে আবার অন্য অবজারভারও ছিল, আইএএস অফিসাররাও ছিল। তাহলে এই যে অন্য রাজ্য থেকে যাদের নিয়ে আসা হলো এত ঘোষণা করে, করদাতাদের টাকা খরচ করে, সেখানে নির্বাচন পরিচালনাটা কতখানি নির্বাচন কমিশন অপদার্থতা দেখিয়েছে সেটাই আজকে সকলের মনে প্রশ্ন। যে এইভাবে এরা কি সত্যি রিপোল দরকার, না গায়ের জোরে রিপোল করা হচ্ছে? পুনরায় নির্বাচন গায়ের জোরে করা হচ্ছে না তো? ধন্যবাদ আপনাকে।